আসসালামু আলাইকুম। ছোট্ট একটু জটিল পথ অতিক্রম করব, যতটা বন্ধুরই হোক না কেন চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বিএনপির সাথে প্রতারণা করল, নাকি বিএনপি পুরা জাতির সাথে বেঈমানি করছে? এইটা নিয়ে একটি পাঠ আলোচনা করব। আপনাদের সবারই মনে থাকার কথা, যারা অন্তত এই সাইডটা রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট সিচুয়েশন কি অবলোকন করছেন, দেখছেন বা সাথে থাকার আপডেট চেষ্টা করছেন, তারা অবশ্যই মনে আছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেদিন জুলাই সনদ স্বাক্ষরিত হয়, তখন মিনিমাম 1.5 ঘন্টা সবার পর্যায়ক্রমে বক্তৃতা চলে, তাদের বক্তব্য পেশ করে, কথা হয়। যার যার সামনে, সাংবাদিক থেকে শুরু করে উপস্থিত দলগুলোর সামনে আপনার জুলাই সনদের যে কপি সই করতে হবে সেগুলো সাফ করা হয়েছে, তারা পড়ছেন, দেখছেন। এবং সর্বশেষ মজার বিষয় হলো সালাউদ্দিন সাহেব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সম্মানিত বিএনপির মুখপাত্র, তিনি যখন সই করেন, সবচেয়ে হাস্যকর বিষয় আমার কাছে লেগেছে, ফখরুল ইসলাম সাহেব তার মাথার উপর ছাতি ধরে রেখেছেন। আমি একটু লজ্জা পেয়েছিলাম, কিন্তু আমাদের ছোট লোকের লজ্জা বেশিক্ষণ ধরে রাখতে নেই, সাথে সাথে শেষ করে দিতে হয়। সালাউদ্দিন সাহেব নিজে পড়ে দেখে শুনে, অর্থাৎ 1.5 ঘন্টারও বেশি, অধিক সময় 2 ঘন্টা তারা সময় পেয়েছে ওই জুলাই সনদ অবজারভেশনের জন্য, পড়বার জন্য। বানান থেকে শুরু করে দাড়ি, কমা, লাইন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে তারা যখন সই করে ফাইনাল কপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে থ্রো করেছেন, তখন তিনি সেটাতে সই করেছেন। এবং তখন মুহুর্মুহু যখন হাতে তালি হয়, বিএনপির সেই মঞ্চে উপবিষ্ট নেতারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু হাতে তালি দিয়ে সমর্থন জানাচ্ছিলেন, তাদের অভিপ্রায় পেশ করছিলেন, জানাচ্ছিলেন। এখন জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। এখন যখন প্রশ্ন আসলো জুলাই সনদের ভিত্তি, আইনি যে এটা কি বলতেছে তারা, আইনি ভিত্তি যেটার সংসদে স্থায়িত্ব পাবে, বা সংবিধানের সংযুক্তির যে আইনি ভিত্তি, সেটা নিয়ে যখন প্রশ্ন আসলো, তখন বিএনপি এখন সেইটা প্রশ্নে যখন গণভোট, ভোট আগের কথা আসছে, তাদের একটা ইচ্ছা ছিল যে যাই করুক তাই করুক, যে কোনোভাবেই হোক পেঁচিয়ে ঘষিয়ে ঝইঝামেলি করে হৈহুল্লোর ভিতরে সর্বশেষ যখন মাইকে ঘোষণা হবে বিএনপি বিপুল ভোটে 250 আসনে বিজয়ী ঘোষণা করেছে এবং সংসদ গঠনের জন্য রাষ্ট্রপতি আহ্বান জানাবে, এই ধরনের একটি লাল গালিচার স্বপ্ন তাদের ভিতরে অপেক্ষা করছিল, স্বপ্ন দেখছিল। কিন্তু এখন যখন সেই জুলাই সনদের ভিত্তি, আইনি ভিত্তি জন্য ভোট জাতীয় নির্বাচনের আগে করার প্রশ্ন আসছে, এখন বিএনপির মাথা ঠিক নাই। মাথা ঠিক নাই কেন? সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু নাই, আছে তত্ত্বাবধায়ক সরকার, তার মেয়াদ 3 বছর। সেটিও বিগত সরকার বিলুপ্ত ঘোষণা করে গেছে। আগস্টের 8 তারিখে বর্তমান সরকার ক্ষমতায় নেওয়ার পর নাম দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকার। তখন পুরা জাতি টকবক করে ফুটছিল, একটি অভ্যুত্থানের তাজা রক্ত সেখানে খেলছিল। সেই রক্তের বিপক্ষে গিয়ে বিএনপিও আর কোনো প্রশ্ন তুলতে পারেনি, ভয়, কারণ তারা এই আন্দোলনের সাথে ছিল না। এবং এই আন্দোলনের যে রাষ্ট্রীয় নাগরিক শক্তি সঞ্চারিত হয়েছিল, তার ভিতরে বিএনপির ওই সময় নির্বাচনের কথা বলা বা তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলার, তারা মানসিকভাবে ভীত সন্ত্রস্ততার ভিতরেই ছিল, বা তাদের বিশ্বাসযোগ্য হচ্ছিল না। একটা বিস্ময়কর ঘটনা বলেই তাদের মানসিকভাবে ওই সময় খেলছিল মাথার ভিতরে, এবং তাদের ভিতরে এক ধরনের ভয় ভীতি কাজ করছিল। যে কোনো মুহূর্তে ভারত যে কোনোভাবেই হোক চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে দেশে পাঠাবে
এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করে যদি আবার তার সেই সংসদ বহাল করে দেয়, তাহলে সেই বিএনপি ফাঁসির রশি আর গলায় নিতে চায়নি। এই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত কথা বলে না, কখনো কোনো কথা বলেনি, এখনও বলছে না। কিন্তু যে অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে জুলাই সনদ যে আইনি ভিত্তি সংসদে সন্নিবেশিত হবে, তার বিরুদ্ধে কিন্তু কথা বলছে। এবং তারা যে কোনোভাবে হজবরলা করেই হোক, যে কোনো সিস্টেমে হোক, একটি নির্বাচন নিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে। এবং ক্ষমতায় যাওয়ার পরে যা কিছু হয়েছে পিছনে, জুলাই আগস্ট থেকে শুরু করে তাদের ক্ষমতা যাওয়ার পর্যন্ত কোনো কিছুই ডন্ট কেয়ার, কোনো কিছুই তাদের আর ন্যায্যতার ভিতরে থাকবে না, পরিশিষ্টের ভিতরে থাকবে না, পরিকল্পনায় থাকবে না। তারা একেবারে পুরানো ড্রাইভারের মতো রাষ্ট্র চালানোর জন্য একেবারে মাঠে ময়দানে রাস্তাঘাটে, একেবারে লঞ্চ ঘাটে, সদর ঘাটে, স্টেশনে, রেল স্টেশনে, বাস স্টেশনে, সব জায়গায় একসাথে ঝাঁপিয়ে পড়বেন, রাষ্ট্র তাদের হয়ে যাবে। আর যে কিছু হলো, এত লোক মারা গেল, কেন মারা গেল, এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। এগুলো কেন সৃষ্টি হয়েছে, হয়তো এটাও একসময় অবৈধ বলবে। যে ধরনের করার কোনো প্রয়োজন ছিল না, আমরা তো আন্দোলন করে যাচ্ছিলাম, সিস্টেমেটিক আন্দোলনের মাধ্যমে আমরা এটা করে ফেলতাম এবং করার মুখোমুখি চলে আসছিলাম। মাঝে মাঝে বলছেন যে ইউনূস সরকার আমাদের সাথে প্রতারণা করছেন। আর গয়েশ্বর রায়চৌধুরী বলছেন যে আমরা যদি এইটা নিয়ে সরকারের বিরুদ্ধে যাই, সরকার টিকেই থাকতে পারবে না। বড় ধরনের হুমকি ধামকি যেমন দিচ্ছে, ঠিক তেমনি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচন হবে, তার থেকে যেন আর সরে না যায়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন। অর্থাৎ তারা নির্বাচন চাচ্ছেন তাদের ক্ষমতায় যাবার জন্য, কিন্তু জুলাই আগস্টকে ধারণ করে নয়। যদি জুলাই আগস্ট ধারণ না করেন, তাদের কোন পলিটিক্যালি সেন্সে তারা এইটা নিতে চাচ্ছেন যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নেই, একটি অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় তারা নির্বাচন করে ক্ষমতায় যাবেন। এই নির্বাচনকে বৈধতা দিতেই এই জুলাই সনদের প্রয়োজন, জুলাইকে সংবিধানের অন্তর্ভুক্তি করা প্রয়োজন, জুলাইকে মেনে নেওয়া প্রয়োজন। এবং অভ্যুত্থান যে হয়েছে, সরকার স্বৈরশাসক যে দেশ থেকে বিতাড়িত হয়েছে, এটাতে তাদের সম্মতি থাকার যে প্রয়োজন, এটা যদি সম্মতি না থাকে, তাহলে তো তারা অন্তর্বর্তীকালীন সরকারকেই মেনে নিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারকেই যদি মেনে না হয়, তাহলে তার কমিশন, তার দেওয়া নির্বাচন তারিখ, তার দেওয়া নির্বাচন পদ্ধতি, সব কিছুর ভিতরে সরকার গঠন করে সে নিজে কতটুকু বৈধতা পাবে? তার ভয়টা কোথায়? ভয়টা হলো এইখানেই, যে জুলাই আগস্টের যে সংস্কার, রাষ্ট্রীয় বিধিবিধানে ভবিষ্যৎ রাজনৈতিক পরিচালনার জন্য একেবারে একজন সাংসদ থেকে শুরু করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির যে ভারসাম্য থেকে শুরু করে অর্থনৈতিক কার্যকলাপ, লেনদেন, রাজনৈতিক কার কোন ভূমিকা, কোন পটভূমিতে কে তার কতটুকুন শক্তি বা ক্ষমতার আয়ত্তের ভিতরে। অর্থাৎ আগে এমপি সাহেবের অনুমোদন ছাড়া চাকরি হতো না, আইন বিভাগকে তারা ব্যবহার করতো, জজ সাহেবকে ফোন করে বলতো কোনটার রায় কী হবে, ডিসি সাহেবকে তো একেবারে এখনই দেখা যাচ্ছে বিএনপির অনেক নেতা থানার ওসিদেরকে এখনই হুমকি ধামকি দিচ্ছে বিভিন্নভাবে, আমার কথা না মেলে থানাতেই থাকতে দেবো না, এই সেই বিভিন্ন কথা বলা শুরু করেছে। এই যে আইন বিভাগ, শাসন বিভাগ, রাষ্ট্র কাঠামো, সরকার, এই যে বিকেন্দ্রীকরণের যে পরিক্রমা, এইটা বিএনপি চায় না। বিএনপি চায় পুরা রাষ্ট্রীয় ক্ষমতা তাদের আওতার ভিতরে নিয়ে এসে সমস্ত কিছু আইন, আদালত, আইন শৃঙ্খলা রক্ষা, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, রাজস্ব, সমস্ত কিছুতে তাদের সর্বময় কর্তৃত্ব। কিন্তু জুলাই সনদের যে সংস্কার, যার যার খাতে তার কর্তৃত্ব থাকবে। রাষ্ট্রের যারা গণতন্ত্র, গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের যারা কর্মচারী, তাদের বিধিবিধান মতো তারা কাজ করবে। যে রাজনৈতিক দল সরকার গঠন করবে, তাদের একজন এমপির কী দায়িত্ব, একজন চেয়ারম্যানের কী দায়িত্ব, তারা তাদের বাইন্ডিংসের ভিতরে থেকে কাজ করে যাবে। এইটা বিএনপি নিতে চাচ্ছে না। বিএনপি চাচ্ছে এলজিইডির টাকাও আমার, কাবিখার টাকাও আমার,
রাষ্ট্রের যত ক্রয় বিক্রয় আমদানি রপ্তানি সমস্ত জায়গায় সব কিছুই আমার নিয়ন্ত্রণ। অর্থাৎ অর্থের বড় জায়গাটা তার হাতছাড়া হয়ে যাক, তার ব্যবসায়িক কোনো দুর্যোগ নেমে আসুক রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর, এটা বিএনপি একমত হতে পারছে না। অর্থাৎ স্বৈর শাসকের যত ধরনের বিধি বিধান সংবিধানে সন্নিবেশিত করেছে তাদের মতো করে, তার থেকে কাটছাট করে জনগণের কল্যাণে যে সংবিধান রচিত হোক, জনগণের কল্যাণে যে সরকার গঠিত হোক, প্রশাসন চলুক, নাগরিক অধিকার নিয়ে দেশের নাগরিকরা নিজের পায়ে দাঁড়িয়ে নাগরিকত্বের স্বাদ গ্রহণ করুক, এটা বিএনপি চায় না। বিএনপির দৃষ্টিতে নাগরিকরা সরকারের কৃতদাস কর্মচারী এবং সরকার সর্বময় ক্ষমতার পুরা অধিকারী। জনগণ সেই ফর দ্য পিপল বাই দ্য পিপল সেটা তারা মানে না। তারা মানে ফর দ্য দেয়ার, শুধু তাদের জন্যই তারা, আর কোনো কিছু না। জনগণ এখানে একেবারেই নগণ্য একজন ব্যক্তি, নগণ্য একজন প্রজা। তাকে যা বলা হবে সে তাই শুনতে বাধ্য, তার কাছ থেকে যা কেড়ে নেওয়া হবে সে সেটা দিতেই বাধ্য। হ্যাঁ, এটা রাষ্ট্রীয় সম্পদ, জনগণও রাষ্ট্রের সম্পদ। একজন নাগরিক, একজন সম্মানিত নাগরিক, একজন রাষ্ট্রের সম্মানিত সম্পদ। সেই সম্পদ হিসেবে নাগরিককে স্বীকৃতি দিতে বিএনপি দ্বিমত পোষণ করে, যার জন্য সংস্কারের আওতায় তারা আসতে চায় না। তারা এখন বলছে যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই সংস্কার হবে, এই হা ভোট বা গণভোট অনুষ্ঠিত হবে। এখন কথা হলো, গণভোট কি সেদিন গুণা হবে? বিএনপির ভোট আগে গণবে, তাদের ভিতরে যেসব প্রতিনিধিরা থাকবে তারা আগে বিএনপির ভোট গণবে। ও ভোট কোথায় যাবে, ওই কাগজ থাকবে না, না থাকবে, কেউ ফিরেন তাকানোর সময় পাবে না। 7টার ভিতরে বিএনপি তাদের ভোট গণনা প্রকাশ করে তারা যে ক্ষমতায় আসছে এরকম করে করে কাগজ ফেলতে থাকবে, অমুক সিট অমুক, অমুক সিট অমুক, অমুক সিট থাকবে। হা ভোট না ভোট যে হয়েছিল দেশে, তার একটি পেজ পর্যন্ত কোনো নির্বাচন কমিশন দেখাইতে পর্যন্ত পারবে না। নির্বাচন কমিশনের 2 থাপ্পড় মেরে বিকেল 4টের পরে কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে, দেবে। এই পটভূমিকা বন্ধ করার জন্য, এই পরিস্থিতি বন্ধ করার জন্যই তো সংস্কার এবং হা ভোট আগে প্রয়োজন। যে ভোট সংস্কারকে অনুমোদন দেবে সেই সংস্কারের ভিত্তিতেই, সেই সংস্কারের আইনি বলেই অন্তর্বর্তীকালীন সরকার তার নিজের স্থায়িত্ব পাবে, নিজে যে দেশ পরিচালনা করছে তার স্বীকৃতি পাবে, এবং তার সেই স্বীকৃতির বলেই পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচিত হবে সেই সংস্কারের আওতায়। সে সংস্কারে কি বলে সেইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যথায় যে পথেই হাঁটুন না কেন, একটি অন্ধকার গলিতে হাঁটা, পথ চলা ছাড়া আর কিছুই না। এনসিপি এখনও ক্ষমতা প্রদর্শন করছে বা তারা এখনও মাঠে দাঁড়িয়ে আছে, কথা বলতে পারছে এই জন্যই যে অন্তর্বর্তীকালীন সরকার এখনও রাষ্ট্র পরিচালনা করছে। হয়তোবা কিছুটা সাপোর্ট দিচ্ছে যে সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু যখন বিএনপি ক্ষমতায় আসবে সেনাবাহিনী মাঠে থাকবে না। এই নাহিদ, সাজিদ বা গোটা এনসিপি বলি বা গোটা, এখন এদেরকে বলছে এরা তো বাইরের দেশের মানুষ, যারা ঐক্যমত্যের যে কমিশনের বিশিষ্ট ব্যক্তিবর্গ বা জুলাই সনদ বা সংবিধান সংস্কার যারা করছে, এরা তো দেশের নাগরিক না, এরা দেশের বাইরে থেকে আসছে। এরা দেশকে এই অবস্থায় রেখে আবার দেশ থেকে চলে যাবে। এরা দেশের বাইরে থাকে বলেই পরিচ্ছন্ন মস্তিষ্কে দৃষ্টি দিয়ে পুরা পৃথিবীকে অবলোকন করে বলেই দেশটাও চাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের সমস্তরে সমমানের একটি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে রাষ্ট্রকে সূর্যের আলোতে এনে পুরা পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হোক। অন্যান্য দেশের মতো রাষ্ট্র বারবার যেন আর সেই দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করার সুযোগ না পায় কোনো সরকার। এইভাবে একটি স্বৈরার শাসক তার পোলা দলবল নিয়ে যেন পালিয়ে যেতে না হয়। আর একটি স্বৈরার শাসকের নিয়ন্ত্রণাধীন একেবারে সেই বায়তুল মোকাররমের মসজিদ থেকে শুরু করে সেনাবাহিনীর জেনারেলরা পর্যন্ত পালিয়ে যাচ্ছে, পুলিশের বড় বড় কর্মকর্তারা পর্যন্ত পালিয়ে যাচ্ছে। অর্থাৎ দেশটা কতটা নোংরামি
অপরিচ্ছন্নতার ভিতরে নিমজ্জিত ছিল। এই জ্ঞানী লোকগুলা, এই জান নেওয়ানা লোকগুলা, এই নোংরামি রাজনীতির নেতারা যারা এদেশকে বেশি পণ্ডিত ভেবে একেবারে রাষ্ট্রের জনগণকে থাবার ভিতরে রেখেছে, তারা এই থাবার ভিতর থেকে জনগণকে মুক্ত করতে চায়, জনগণকে মুক্ত আলো বাতাস পুরা পৃথিবীর পরিবেশকে জানাতে চায়, বোঝাতে চায় যে গণতান্ত্রিক দেশের নাগরিকরা কীভাবে জীবনযাপন করে, তারা কিভাবে আইনি সহায়তা পায়, নাগরিক সম্মান পায়, কিভাবে তারা তাদের নিজস্ব ভাব গাম্ভীর্যকে, চেতনাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবদান রাখে। ভোট শুধু দলের জন্য নয়, ভোট হলো রাষ্ট্র পরিচালনা করবার জন্য পরিচ্ছন্ন একটি আদর্শিক রাজনৈতিক সংগঠনের জন্য। অমুক ভাই দাঁড়িয়েছে তাকেই ভোট দিতে হবে, অমুক দল দাঁড়িয়েছে দলকেই ভোট দিতে হবে, এর বাইরে টেনে এনে জনগণের মেধাকে মুক্ত করে ছেড়ে দিতে হবে। তাদেরকে জানাইতে হবে, বুঝাইতে হবে রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক তার চিন্তা চেতনার দূরদর্শিতার কতটা ক্ষমতাশালী হিসাবে প্রয়োগ করতে পারে, এটা জনগণকে বোঝাইতে হবে। দলের ভিতরে দলদাস করে, নেতার ভিতরে নেতা দাস করে, প্রজাতন্ত্রের কৃতদাস করে, গোলাম করে জনগণকে আবদ্ধ রেখে আর কতদিন? হয়তো এ ধাক্কায়ও আপনারা পার পেয়ে যাবেন, কিন্তু তার চেয়ে বড় যে ধাক্কাটা আসবেন সেই ধাক্কা তো আপনাদের সামলানো কষ্ট হয়ে যাবে। আমার দৃষ্টিতে ডক্টর ইউনূস আপনাদের ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছেন। আপনারা যদি সেই সুযোগটা ব্যবহার করেন, তার চিন্তা চেতনার সাথে নিজেদের চিন্তা চেতনার কিছুটা কাছে গিয়ে নিজেরা পরিবর্তন করে নিজেদের মেন্টাল সেট আপকে জনগণের প্রকৃতপক্ষে উন্নয়নের ধারায় নিয়ে আসার চেষ্টা করেন, সেটা সমাদৃত হবেন, সম্মানিত রাজনৈতিক দল হিসাবে রাষ্ট্রে পরিগণিত হবেন। না হলে নিজেরা যেমন বলছেন যে ডক্টর ইউনূস আমাদের সাথে প্রতারণা করেছে, কিন্তু আপনারা বড় ধরনের প্রতারণা করছেন পুরা দেশের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের নাগরিকদের সাথে। এটা যখন প্রকৃত পক্ষেই দলের বাইরে সাধারণ মানুষরা জানতে পারবে, 5ই আগস্ট আবার দেখাবে আপনাদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম।